অধ্যায় ১ ভৌতজগৎ ও পরিমাপ বা ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট। সূচনা। ইন্ট্রোডাকশন। দৈনন্দিন জীবনে বিজ্ঞান আমাদের নিত্যসঙ্গী। সকালে ঘুম থেকে ওঠা পর্যন্ত রাতে ঘুমানো পর্যন্ত আমাদের কর্মকাণ্ডের সাথে মিশে আছে বিজ্ঞান। বিজ্ঞান আমাদের জীবনকে করেছে সুন্দর সমৃদ্ধি, বাড়িয়ে দিয়েছে আরামায়েশ, সুখ স্বাচ্ছন্দ্য। কিন্তু বিজ্ঞানের এই সমৃদ্ধি একদিনে সম্ভব হয়নি। প্রাচীনকাল থেকে অদ্যাবধি বিজ্ঞানীদের এবং চিন্তা চেতনা এবং তথ্য উদ্ভাবন এবং পরীক্ষা বিজ্ঞানকে তারা সমৃদ্ধ করেছে। মানব সম্পদ, চিকিৎসা বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, তারপর সাহিত্য, সংস্কৃতি, সমাজ বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, রসায়নশাস্ত্র, খনিশাস্ত্র এবং জীববিজ্ঞান এবং কি দর্শন পর্যন্ত অবদান রেখেছে বিজ্ঞান। দৈনন্দিন জীবনের প্রতিটি কাজের পরিমাপ বিষয়টি জড়িত। পদার্থবিজ্ঞানের প্রায় সকল পরীক্ষণে বিভিন্ন রাশির পরিমাপ রয়েছে। ভৌতজগতের প্রকৃতি বর্তমান সভ্যতায় বিজ্ঞানের অবদান এবং পরিচয়ের বিস্ময়কর অবদান এবং বিভিন্ন শাস্ত্র সম্পর্কে পদার্থবিজ্ঞান এবং পরিমাণের নির্ভরতা দূর করে এবং সঠিকতা যাচাই করে এবং বিভিন্ন মৌলিক এককের এবং সম্পর্কে এবং বিজ্ঞানের অবদান সম্পর্কে বিজ্ঞানীদের প্রয়োগী এই অধ্যায়ের মূল বিষয়। ভৌতজগতের প্রকৃতি 1.1 নেচার অফ ফিজিক্যাল ওয়ার্ল্ড আমরা জানি যে তারপর যে কারণে আছি, তারপর পঞ্চেন্দ্রিয় অনুভব করেছি, তারপর অনুভূতি বহির্ভূত যা কিছু অস্তিত্বশীল এবং বড় শক্তি ইত্যাদি, তাই হচ্ছে শক্তি। তাই হচ্ছে জগতের এই ধারণা থেকে আমরা ভৌতজগৎকে বুঝতে সাহায্য করবো যে কোনো বিষয় সম্পর্কে এই ধারণা এবং অস্তিত্ব এবং অস্তিত্বের মাধ্যমে জিনিসের ধর্ম বা বৈশিষ্ট্য জগতের বিভাগ দুইটি। এটি হচ্ছে ভৌত জগৎ আর এটি হচ্ছে জীব জগৎ। যার জীবনে এবং মাধ্যম আছে যে অভূত জগৎ এবং আছে জড় জগৎ এবং ইটা পাথর লোহা সোনা ইত্যাদি দিয়ে ভূত জগৎ এবং আছে জীবিত বস্তু থেকে তার যে জগৎ এবং জীবনে রয়েছে জীব জগৎ, তার হচ্ছে মানুষ, গরু, ছাগল ইত্যাদি বলা জীব জগৎ, তার হচ্ছে ভূত জগৎ এবং হচ্ছে চারটি উপাদানের মাধ্যমে স্মরণে গঠিত হয়ে থাকে। সেগুলো হচ্ছে স্থানকাল, সময় এবং হচ্ছে ভর এবং শক্তি। প্রথম দুটি তাত্ত্বিক হওয়ার ক্ষেত্রে ভৌত জগৎকে এবং হচ্ছে ভর ও শক্তির উপস্থিতি দ্বারা এই ধারণা বোঝানো হয় আইনস্টাইনের বিখ্যাত সূত্র E=mc²। এক্ষেত্রে হচ্ছে ভর ও শক্তি একই সূত্রের কথা। ভৌত জগৎকে তিনটি উপাদানের মাধ্যমে হচ্ছে সমন্বয় প্রচার বলে করা হয় থাকে, অর্থাৎ হচ্ছে ভর ও শক্তি তার হচ্ছে আলাদা দুটি উপাদান না রেখে একত্রে শক্তি লেখা হয়ে থাকে ভৌত জগতের বিশাল এবং বৈচিত্র্যপূর্ণ। বিষয়টি নিয়ে গবেষণা করতে করতে গিয়ে তার হচ্ছে মানুষের তা উপলব্ধি করতে চাই, তাই বৈজ্ঞানিক সূত্র এবং চিরন্তন সত্য বলা যায় না, কারণ হচ্ছে বর্তমান বৈজ্ঞানিক সূত্র এবং কোনো বিষয়কে ব্যাখ্যা করতে না পারলে তার নতুন সূত্র দাঁড় করাতে হয় থাকে। উদাহরণস্বরূপ গ্যালিলিও রূপান্তরকে পরিবর্তন করে লরেন্সের রূপান্তরের পরিবর্তন করা থেকে ভৌত জগতের বৈচিত্র্য উপলব্ধি করার জন্য দুটি সুন্দর উপায় রয়েছে। তার হচ্ছে একা ভৌত জগৎকে তার হচ্ছে ক্ষুদ্র রেখা ক্ষুদ্রতর ভাবে দেখা, দুই হচ্ছে ভৌত জগতের বৃহত্তরভাবে দেখা। ক্ষুদ্রতরভাবে দেখার অর্থ হচ্ছে কোনো স্থায়ী বস্তুকে ভেঙে পেলাম অণুকে ভেঙে পেলাম পরমাণু, আবার পরমাণুকে ভেঙে পেলাম স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, কণিকাকে ভেঙে কণাকা ভেঙে শক্তি উৎসাহ কত কী। শুধু তাই নয়, এটা প্রতিটি অংশ থেকে আবার বহু শ্রেণী রয়েছে। বৃহত্তরভাবে দেখার অর্থ হলো উপগ্রহ এবং জগতের মধ্যে দেহে গ্রহ জগৎ এবং ছায়াপথ আরও বৃহত্তর কত কী। ভৌত জগতে রয়েছে ব্ল্যাক হোল এবং আলোক পর্যন্ত বেরিয়ে আসতে পারে না। মনে করা হয় যে একে বৃহত্তর ব্ল্যাক হোলকে কেন্দ্র করে বৃহত্তর ছায়াপথগুলো ভৌত জগতের নানা বিষয়ের আলোচনা হচ্ছে ভৌতবিজ্ঞান। আজ আমরা যে আধুনিক জীবনযাপন করেছি তা হচ্ছে ভৌতবিজ্ঞানের অবদান। জীববিজ্ঞান অগ্রগতির দাবিদার হচ্ছে ভৌতবিজ্ঞানের অনেক শাখার মধ্যে পদার্থবিজ্ঞান, রসায়নশাস্ত্র, খনিশাস্ত্র, জ্যোতির্বিজ্ঞান, ভূবিদ্যা প্রভৃতি অন্যতম। এইসব বিজ্ঞানের মধ্যে মানুষের ভৌত জগৎকে বোঝার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে মজার বিষয়টি সমগ্র ভৌত জগতের সকল পথের মধ্যে মানুষ জানতে পেরেছে খুবই সামান্য। অনুমান করা হয় যে মানুষ জানতে পেরেছে মাত্র 4% উপরন্তিক অপারেশনিক আছে। গ্যালিলিও, রবার্টা বয়েল, তারপর সারা জেকা, নিউটন, ফ্র্যাঙ্কলিন, জেমস ওয়াট, তারপর গ্যালভানি, ফোর্টা, ফ্যারাডে, হ্যাম্পিয়ার, ওম, তারপর মার্কনি, আচার্য জগদীশচন্দ্র বসু, ওয়াটার ওয়েরস্টেট, জনসন, ডি ব্রগলি, হাইজেনবার্গ, রাদারফোর্ড, হেনরি বেকেরেল, কুরি, মাদাম কুরি, মিল্কিয়ান, চ্যাডউইক, গ্লাসো, ওয়াইনবার্গ, আবদুল সালাম প্রভৃতি যশস্বী বিজ্ঞানীদের ভৌতবিজ্ঞানের অমূল্য সম্পদ। সংক্ষেপে বলা যায় যে বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব সম্পদ ছাড়া সবকিছু ভৌতবিজ্ঞানের দুর্ভেদ্যবিত। আমাদের উচিত তার ভৌত জগৎ সম্পর্কে আমাদের কৌতূহল মেটানো এবং ভৌত জগৎকে মানব কল্যাণে ব্যবহার করে এবং ভৌত জগতের সাথে সাথে জীবজগতের অস্তিত্বের কারণে সম্পর্কে রেখে সে অনুসারে জীবন পরিচালনা করা। পদার্থবিজ্ঞানের পরিসর এবং বিষয়ের অবদান, স্কোপ অফ ফিজিক্স অ্যান্ড ইটস ওয়ান্ডারফুল কন্ট্রিবিউশন। পদার্থবিজ্ঞানের পরিসর, স্কোপ অফ ফিজিক্স। পদার্থবিজ্ঞান হলো বিজ্ঞানের চাবিকাঠি। অন্যান্য বিজ্ঞানের মৌলিক শাখা হলো পদার্থবিজ্ঞান, কারণ এর নীতিগুলো বিজ্ঞানের অন্যান্য শাখাভিত্তিক বিধিসমূহ রচিত হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায় যে অণুপরমাণু ঘটনা থেকে শুরু করে ঝড়, বৃষ্টি, পূর্বাভাস পর্যন্ত পদার্থবিজ্ঞান বিস্তৃত পঠনের সুবিধার জন্য বিশদভাবে আলোচনার জন্য পদার্থবিজ্ঞানকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। সাধারণ পদার্থবিজ্ঞান, জেনারেল ফিজিক্স, তাপবিজ্ঞান, হিট, তারপর শব্দবিজ্ঞান, সাউন্ড, আলোকবিজ্ঞান, লাইট, চুম্বক বিজ্ঞান, ম্যাগনেটিজম, তারপর তড়িৎ বিদ্যুৎ বিজ্ঞান ও ইলেকট্রিসিটি, ইলেকট্রনিক্স, তারপর পারমাণবিক বিজ্ঞান, অ্যাটমিক ফিজিক্স ইত্যাদি। তারপর সাধারণ বল পদার্থবিজ্ঞানকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা হচ্ছে বলবিদ্যা, মেকানিক্স এবং পদার্থের ধর্ম, প্রপার্টিস অফ ম্যাটার, বলবিদ্যা, বলের ক্রিয়া সংক্রান্ত। তারপর বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে পদার্থের ধর্মের এবং বিভিন্ন গুণ সম্পর্কে আলোচনা করে। বলবিদ্যা সম্পর্কে দুই ভাগে ভাগ করা হয়েছে, স্থিতিবিদ্যা, স্ট্যাটিস্টিক্স এবং গতিবিদ্যা, ডায়নামিক্স। তারপর স্থিতিবিদ্যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া আলোচনা করে এবং গতিবিদ্যা এবং গতিশীল বস্তুর বলের উপর আলোচনা করে। গতিবিদ্যাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, স্থিতিবিদ্যা ও চলবিদ্যা। পদার্থে কতগুলো গুণ বা বৈশিষ্ট্য রয়েছে
যেগুলোর মিলিতভাবে ধর্মকে প্রপার্টিস অফ ম্যাটার। পদার্থবিজ্ঞানের ধর্ম দুই প্রকার হয়ে থাকে, সাধারণ ধর্ম ও বিশেষ ধর্ম, স্পেসিফিক্যাল প্রপার্টি। আর যেসব ধর্ম কম বেশি রয়েছে পদার্থের সাধারণ ধর্মাবলী থেকে এবং ওজন বিস্তৃতি, রোধ, স্থিতি, স্থিতাবতা ইত্যাদি। আর যে সকল ধর্ম তার রয়েছে পদার্থে নেই তাদেরকে পদার্থের বিশেষ ধর্ম, স্থিতিস্থাপকতা, দৃঢ়তা, ভঙ্গুরতা এবং ইত্যাদি কেবলমাত্র পদার্থবিজ্ঞানের কঠিন বলে। এসব ধর্ম পদার্থের বিশেষ ধর্ম তার হচ্ছে সান্দ্রতা, তরল, বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য, পৃষ্ঠটান, তলটান হচ্ছে তরল পদার্থের বিশেষ ধর্ম। পদার্থবিজ্ঞানের পরিসর এবং আয়তা সুবিস্তীর্ণ। মানব সভ্যতার অগ্রগতির মূলে রয়েছে আর ভিত্তিপ্রস্তর স্বরূপ। মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে ইহা বিশেষভাবে প্রয়োজনীয়। পদার্থবিজ্ঞান ছাড়া এই মহাবিশ্বে সমন্বয় নয় তার রয়েছে কোনো কিছু যা আমাদের সম্পূর্ণ অসম্ভব। অসীম আকাশ থেকে শুরু করে প্রত্যেক পরমাণুর অভ্যন্তরের পরিধি বিস্তৃত। যেখানে বস্তু ও শক্তি রয়েছে সেখানে পদার্থবিজ্ঞান কিছু না কিছু করণীয় রয়েছে। সুতরাং সাধারণ শিক্ষার ভাগ হিসেবে পদার্থবিজ্ঞানের সেবার ব্রত হওয়ার প্রত্যেক নাগরিকের কর্তব্য। পদার্থবিজ্ঞানের ব্যাপকতা এবং এর ব্যবহার মানব কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। 1.2.2 পদার্থবিজ্ঞানের বিষয়কার অবদান, ওয়ান্ডারফুল কন্ট্রিবিউশন অফ ফিজিক্স। মানব কল্যাণে পদার্থবিজ্ঞানের অবদান অবশ্যই থেকে বিভিন্ন শক্তি থেকে তারপর দৈনন্দিন জীবন আমরা প্রভূত আরামায়েশা পেয়ে থাকি। একমাত্র বিদ্যুৎ এত প্রকার কাজে ব্যবহৃত হচ্ছে যে আধুনিক যুগে বৈদিক যুগ বলে অত্যুক্তি হয় না। বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক চুল্লি, টেলিগ্রাফার, টেলিভিশন, কম্পিউটার, রেডিও, মোটর, বিদ্যুৎ চালিত ট্রেন, তারপর হচ্ছে বিদ্যুৎ চালিত কলকারখানা, সবই হচ্ছে বিদ্যুতের অবদান। বাষ্পীয় ইঞ্জিন, তারপর হচ্ছে পেট্রোল ইঞ্জিন, তারপর হচ্ছে তেল ইঞ্জিন থেকে আমরা যে তাপ শক্তি পাই তা বিভিন্ন কাজে প্রয়োগ করি। বায়ুচাপ মাপার জন্য ব্যারোমিটার, উষ্ণতা এবং মাপার জন্য হচ্ছে থার্মোমিটার, বায়ুতে জলীয় বাষ্প মাপার জন্য হচ্ছে হাইগ্রোমিটার নামক যন্ত্র ব্যবহার করে থাকি। আলোক বিজ্ঞানের চশমা, অনুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র, ক্যামেরা ইত্যাদি প্রভৃতি ব্যবহার করে থাকি। বিভিন্ন বাদ্যযন্ত্র যেমন আছে হারমোনিয়াম, বাঁশি, ঢাকা, ঘণ্টা, পিয়ানো এবং গ্রামোফোন, তারপর ভেলা, এসর, আচারা, সেতার ইত্যাদি প্রভৃতি যন্ত্র দ্বারা আমরা বিশেষভাবে উপকৃত হতে পারি। বিজ্ঞানের হাইড্রোলিক প্রেসার, তার হচ্ছে বিভিন্ন পাম্পা, তুলা যন্ত্র, ঘড়ি, তার হচ্ছে দোলক, লিভার, ক্রেন, পুলি এই প্রভৃতি যন্ত্রের বহুল ব্যবহার রয়েছে। রিয়েক্টর নামক হচ্ছে যন্ত্রের সাহায্যে পরমাণুর নিউক্লিয়াসকে ভেঙে প্রচুর পরিমাণে শক্তি পাওয়া যায়। সেই শক্তিকে বিভিন্ন শিল্পে এবং চিকিৎসা বিজ্ঞানে প্রয়োগ করা হয়ে থাকে। এছাড়া বিশ্লেষিত এই যন্ত্র পারমাণবিক বোমা প্রস্তুতিতে ব্যবহার করা হয়ে থাকে। মানুষের আছে রকেটে চালিত মহাকাশযানের কেন্দ্রে চলে এবং রূপান্তরে বাড়ি দিয়েছে। এসব এই বিজ্ঞানের বিষয়কর অবদান। বিজ্ঞানের উন্নতির জন্য মানুষ উহার পরিবর্তে আধুনিক ঘর বাড়ি, তার হচ্ছে বাড়তি আরামায়েশে জীববিজ্ঞানের এবং জীবনের নিরাপত্তা। বিজ্ঞানের অগ্রগতির ফলে মানুষ দূর হয়ে করেছে নিকট প্রকৃতিতে করেছে বশীভূত, অসম্ভব করেছে সম্ভব। সুখ স্বাচ্ছন্দ্য, আরামায়েশ এবং নিরাপত্তার জন্য মানুষ যদি বিজ্ঞানের কাছে ঋণী। বিজ্ঞানের কল্যাণে 10⁻³ মিটার আকৃতির মৌলিকণা সহ 10⁻³ এই মৌলিকা দূরত্বে আকাশে পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে। অতএব আমাদের প্রত্যেকের নাগরিককে বিজ্ঞান এবং সাধারণ শিকারের বাহন হিসেবে গ্রহণ করা উচিত। পদার্থবিজ্ঞানের ধারণা, সূত্র, নীতি, স্বীকার্য, অনুকল্প এবং তত্ত্ব এর অর্থ। মিনিং অফ কনসেপ্ট, ল, প্রিন্সিপাল, পোস্টুলেটস, হাইপোথিসিস অ্যান্ড থিওরি অফ ইন ফিজিক্স। বৈজ্ঞানিক তত্ত্ব বৈশিষ্ট্যের জন্য অনেক চিন্তাভাবনা এবং পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন রয়েছে। বৈজ্ঞানিক তত্ত্ব কীভাবে প্রতিষ্ঠা লাভ করে তা বোঝার জন্য এটি মনোজ্ঞ উদাহরণ দেওয়া হলো। মনে করি একটি ছেলে তার বাড়ি হতে হারিয়ে গিয়েছে। গৃহস্বামী এই সংবাদটা পেয়ে সাথে সাথে সঙ্গে অস্থির হয়ে গেলেন, কল্পনা শুরু করবেন। প্রথমে তিনি মনে করবেন যে তার ছেলেটি কোনো প্রতিবেশীর বাড়িতে গিয়েছে। এটা তদন্ত করার জন্য তিনি প্রতিবেশীর বাড়িতে যাবেন। কিন্তু সেটি যদি প্রতিবেশীদের বাড়িতে পাওয়া না যায় তাহলে তিনি ধরে নেবেন, অনুমান করবেন মিথ্যা এবং এই অনুমানটি পরিত্যাগ করবেন। মনে করি ঠিক ওই সময় জনৈকা ভদ্রলোকের গৃহস্বামীকে জানালেন যে ছেলেটিকে এক্স নামক রাস্তায় দেখা গিয়েছে। তখন গৃহকর্মী ধরে নেবেন যে তার ছেলেটি হারিয়ে যায়নি, বরং এক্স নামক রাস্তায় দিয়েছে। তখন তিনি ছেলেটির সন্ধানে এক্স নামক রাস্তায় যাবেন। যাওয়ার পর তিনি দেখলেন এক্স নামক রাস্তায় দুটি রাস্তায় বিভক্ত হচ্ছে, মনে করি ওয়াই এবং জেড। এখন তারা নিকটের দুটি সম্ভাবনা দেখা দিবে। ছেলেটি দুটি রাস্তার যে কোনো একটি রাস্তায় থাকতে পারে। ছেলেটি কোন রাস্তায় গেছে এর সততা নির্ভরের জন্য ওই জায়গায় তদন্তের প্রয়োজন। তদন্তের দেখা গেল যে ছেলেটি যে নামক রাস্তায় গিয়েছে। এখন গৃহস্বামীর ধারণা ছেলেটি হারিয়ে যায়নি, সে এক্স নামক রাস্তা হতে যে নামক রাস্তায় গিয়েছে। ছেলেটিকে পাওয়ার জন্য জেড নামক রাস্তায় যাবেন। মনে করি যে নামক রাস্তায় যাওয়া তিনটি রাস্তায় বিভক্ত হয়ে থাকে, সেগুলো হচ্ছে পি, কিউ, আর। ছেলেটি কোনো রাস্তায় গিয়েছে তার জন্য আরও তদন্তের প্রয়োজন। এভাবে ছেলেটি সম্পর্কে ক্রমাগত জানতে পারি এবং আমাদের তত্ত্ব প্রতিষ্ঠা লাভ হতে পারে। অনুরূপভাবে বলা যেতে পারে যে বৈজ্ঞানিক তত্ত্ব প্রতিষ্ঠার জন্য শতাব্দীর পর শতাব্দী কল্পনা, চিন্তাভাবনা এবং পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যেতে হবে। ধারণা বা প্রত্যয়, কনসেপ্ট। কোনো কিছু সম্পর্কে সঠিক উপলব্ধি এবং বোধগম্যতা হলো সেই সম্পর্ক বিষয় স্পষ্ট ধারণা অথবা ধারণা হলো তার কোনো ভিন্ন ভাবনা এবং চিন্তাধারা এবং সাধারণ অভিমত। কোনো তাপের ধারণা হলো তাপের প্রকাশ শক্তি, শক্তি যা কোনো বস্তুতে প্রয়োগ করলে তার বস্তুটি গরম করলে বস্তুটির তাপমাত্রা বৃদ্ধি পায় এবং বর্জন করলে তার তাপমাত্রা হ্রাস পায়। সূত্র ল। যখন কোনো তত্ত্ব অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়ে থাকে, এর মূল কথাগুলি উক্তির মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে, তখন বৈজ্ঞানিক সূত্র বলা হয়ে থাকে। সূত্র বলতে আবিষ্কারকতার নাম অনুসারে উভয় সূত্র, বলের সূত্র কখনো বা বিষয়ের নামে যেমন শক্তির নির্দেশ সূত্র, তাপগতির সূত্র, আবার কখনো আবিষ্কারক এবং উভয় নামে হয়ে থাকে। তারপর যেমন নিউটনের সূত্র, গ্যালিলিও সূত্র, নীতি, প্রিন্সিপাল। যে সকল প্রাকৃতিক সত্য সরাসরি স্পষ্টভাবে প্রমাণ করা যায় এবং ওই সত্যের প্রাকৃতিক ঘটনাকে প্রমাণ করা যায় তাদেরকে নীতি বলা থাকে, যেমন ডপলারের নীতি, হাইজেনবার্গের নীতি স্বীকার্য, পোস্টুলেটস। কোনো গাণিতিক মডেল বা সূত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে যদি কোনো কিছু পূর্বশত স্বীকার করে নেওয়া হয় তবে ওই পূর্বশর্ত সম্মুখে স্বীকার্য বলা থেকে সাধারণত বৈজ্ঞানিক তত্ত্ব এটি সার্বিক বিবৃতি দিতে শুরু হয়, ইহাই স্বীকার্য।
বিজ্ঞানী নিলস বোর পরমাণু মডেলের জন্য দুটি স্বীকার্য গ্রহণ করেন। আবার বিজ্ঞানী আইনস্টাইন আবেগিকতার বিশেষতা আবর্তন করেন এবং দুটি মৌলিক স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত অনুকল্প হাইপোথিসিস। বিজ্ঞানীরা তাদের পর্যবেক্ষণকৃত ঘটনার কারণের মধ্যে ব্যাখ্যা প্রদানের জন্য তার অনেক সময় পূর্বে আবিষ্কৃত প্রাকৃতিক নিয়মের সাথে সামঞ্জস্য রেখে কিছু অনুমান করবেন। এই অনুমানগুলোকে বলা থাকে অনুকল্প। অনুকল্পগুলো পর্যবেক্ষণোচিত প্রাথমিক ঘটনার উপর ব্যাখ্যা প্রদান করে। অনুকল্পগুলো সত্যতা যাচাইয়ের জন্য পরীক্ষা নিরীক্ষা সম্পাদন করা হয় থাকে। পরীক্ষার সত্য প্রমাণিত হলে থাকে তারপর তত্ত্বে পরিণত হয়ে থাকে। পরীক্ষা এবং পর্যবেক্ষণ অনুকল্প সমর্থিত হতে পারে, আবার বাতিল হতে পারে। তবে কিছু কিছু অনুকল্প আছে যা প্রমাণিত হলে অনুকল্প হিসেবে পরিচিত, যেমন হচ্ছে অ্যাভোগাড্রোর অনুকল্প, হাইপোক্রেটাস হাইপোথিসিস। তত্ত্ব থিওরি অনুকল্প এবং নিয়মের তত্ত্ব প্রতিষ্ঠিত থেকে তার পরীক্ষা নিরীক্ষা দ্বারা তার প্রমাণিত অনুকল্পকে তত্ত্ব বলা থাকে। বৈজ্ঞানিক তত্ত্বের সাহায্যে প্রকৃতিকে বিশুদ্ধভাবে বিশ্বাসযোগ্যভাবে ব্যাখ্যা করা যায়। যখন কোনো তত্ত্বকে কিছু ধারণা এবং মুক্তি এবং সমীকরণের মাধ্যমে ব্যাখ্যা করা যায় তখন তাদের তত্ত্ব বা সূত্র বলা যায়। সুতরাং সকল তত্ত্বের সূত্র হচ্ছে তত্ত্ব, সকল তত্ত্ব সূত্র নয়, বরং হচ্ছে সকল তত্ত্ব হচ্ছে অনুকল্প, সকল অনুকল্প তত্ত্ব নয়। তত্ত্ব সাধারণত আবিষ্কারকর্তার নাম অনুসারে বিষয়ের তত্ত্ব সংযুক্ত রেখে নামকরণ হয়ে থাকে, যেমন সায়েন্স স্টাডি, আবিষ্কৃত তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব ইত্যাদি। পদার্থবিজ্ঞান ও অন্যান্য বিজ্ঞান এবং জ্ঞান হচ্ছে কত ফিজিক্স অ্যান্ড ওয়ার্ল্ড অফ দ্য আর্টস অ্যান্ড সায়েন্সেস অ্যান্ড হচ্ছে নলেজ। পদার্থবিজ্ঞানের সাথে অভিজ্ঞানের তার অন্যান্য শাখার গুরুত্বপূর্ণ হচ্ছে পদার্থবিজ্ঞানের তার অন্যান্য শাখার ভিত্তি। বিজ্ঞানের অন্যান্য শাখার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার হচ্ছে পদার্থবিজ্ঞানের সূত্র বলে বিজ্ঞানের তারপর শাখার উদ্ভব হয়ে থাকে, যাদেরকে জীব পদার্থবিদ্যা বলা থাকে, মেকানিক্যাল, নিউক্লিয়ার, গ্যাভরিমেটিক, তারপর অ্যাকিউস্টিক, তারপর প্রভৃতি বিজ্ঞানের বিভিন্ন শাখায় ভূতত্ত্ববিদ্যা, পরিমাণবিদ্যা, সমুদ্র এবং ভূখণ্ড ব্যাপক হারে ব্যবহৃত হয়ে আসছে। সুতরাং বলা যায় যে মানব জাতির উন্নয়ন এবং প্রযুক্তির পদার্থবিজ্ঞানের ভূমিকা গুরুত্বপূর্ণ। নিম্নে বিভিন্ন বিজ্ঞান এবং সংস্কৃতি এবং সমাজবিজ্ঞান সহ দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয়টা পদার্থবিজ্ঞানের প্রভাব আলোচনা করা হয়ে থাকে। পদার্থবিজ্ঞানের বিভিন্ন নীতি সূত্র এবং বিজ্ঞানের ক্ষেত্রের শাখাকে অধ্যয়ন করতে সহজ করে দিয়েছে। রসায়ন পরমাণুর গঠন এবং তেজস্ক্রিয়তা, এক্সরে, হচ্ছে রসায়ন শাস্ত্রে বিপ্লব সূচনা হয়েছে। এই সমস্ত গবেষণা পদার্থশান্তির পুনর্বিন্যাস ঘটেছে, নমুনা বস্তুর গতি নির্ণয় করেছে, ব্যালেন্সের প্রকৃতি এবং রাসায়নিক বন্ধন সম্পর্কে অভিহিত করেছে। ইহা জটিল রাসায়নিক প্রক্রিয়া জানতে সহায়তা করেছে। গণিতশাস্ত্র পদার্থবিজ্ঞানের তাত্ত্বিক হচ্ছে বিজ্ঞান। পদার্থবিজ্ঞানের তত্ত্বগুলি গাণিতিক মাধ্যমে সম্পন্ন হতে তাত্ত্বিক পদার্থবিজ্ঞান গণিতশাস্ত্র এবং শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করে আসছে। জীববিদ্যা পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ অবশ্যই জীববিদ্যা অধ্যয়নে তার মাইক্রোস্কোপের অনেক গুরুত্বপূর্ণ। তার ইলেকট্রনিক মাইক্রোস্কোপে যখন কোষের তার গঠন জানা হয়েছে তখন অনেক হয়েছে। কোষের গঠন জানা অনেকটা সম্ভবপর হয়েছে তখন হচ্ছে ইলেকট্রনিক মাইক্রোস্কোপ, এক্সরে এর ব্যবহারে তার নিউক্লিক অ্যাসিডের গঠন জানতে সহায়তা করেছে এবং জীবন কার্যের মূল্যে প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। এছাড়া জীবাদেহ তার সংগঠিত শারীরবিদ্যা প্রক্রিয়া যেমন আছে ব্যাপন, অসমোসিস ইত্যাদি পদার্থবিজ্ঞানের নীতি ব্যবহার করে এরা ব্যাখ্যা করা যায়। জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে টেলিস্কোপ বা গ্যালিলিওকে জ্যোতিষীয় মণ্ডলী সম্পর্কে সহায়তা করেছিল। বিভিন্ন দেশে মানবমন্দিরে বড় বড় টেলিস্কোপ স্থাপন করে ছোট জগতের বিভিন্ন রহস্য থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারি। রেডিও টেলিস্কোপ ব্যবহার করে কোয়াসার্স এবং পালসার্স আবিষ্কারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইহা জ্যোতির্বিজ্ঞানের বিশ্ব ব্রহ্মাণ্ডের অনেক রহস্য উদ্ঘাটন করতে সহায়তা করেছে। পদার্থবিজ্ঞানের উন্নত চিত্রগ্রহণ এবং জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করেছে। প্রযুক্তির বিভিন্ন শাখা। প্রযুক্তি কীভাবে তোমাকে জীবন যাপন অবহিত করে তা খেয়াল করো। সকালে ঘুম থেকে উঠে তারপর দাঁত ব্রাশ করা, গোসল করা, রান্না করা, খাওয়া, কলেজে যাওয়া, গাড়িতে ওঠা, রাতে বাতি জ্বালিয়ে পড়াশোনা করা, কলম দিয়ে খাতায় লেখা, জ্বর মাপা, ঘড়ি দেখা, রেডিও টেলিভিশনে খবর শোনা ইত্যাদি হচ্ছে প্রযুক্তি। এছাড়াও জমি চাষ ঘরে কৃষকের ফসল ফলানো, বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়ে থাকে নানা রকমের প্রযুক্তি। তাই বলা যায় যে প্রযুক্তি আমার জীবনযাত্রাকে প্রভাবিত করেছে। আধুনিক প্রযুক্তির মধ্যে সবচেয়ে বিস্ময়কর প্রযুক্তি হলো তথ্য প্রযুক্তি। এই সকল প্রযুক্তিকে সুশৃঙ্খল এবং সমন্বিত করার জন্য বিভিন্ন ভিন্ন শাখায় বিভক্ত করা হয়েছে, যেমন তথ্য প্রযুক্তি, কৃষি প্রযুক্তি, চিকিৎসা প্রযুক্তি, মহাকাশ প্রযুক্তি ইত্যাদি। প্রযুক্তি সাধারণ বিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানের প্রয়োগের উপর নির্ভরশীল। পদার্থবিজ্ঞান অন্যান্য বিজ্ঞানের বাস্তব এবং প্রয়োগের শিল্পের উন্নয়ন এবং মানবের জীবনমানের উন্নয়নের বিকাশে তার ভূমিকা পালন করে। ফ্যারাডে কর্তৃক আবিষ্কৃত তড়িৎচুম্বকীয় ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এবং অভূতপূর্ব আবিষ্কার যা মানুষের উন্নয়ন তার ঘটায়নি, বরং প্রযুক্তির মূল ভিত্তি। জেনারেটর, মোটর, ট্রান্সফরমার এবং বৈদ্যুতিক যন্ত্র এবং আবিষ্কার ফলে যন্ত্র সভ্যতা শুরু রয়েছে। ফ্যারাডের এই যুগান্তকারী এবং প্রযুক্তিবিদ্যার ভিত্তিস্বরূপ হয়ে থাকে তার দীর্ঘ তরঙ্গ তরঙ্গের পরিসরে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের এবং জ্ঞান, রেডিও এবং রেডিও তার ভিতর যোগাযোগের মাধ্যমে বিশেষ ভূমিকা রয়েছে। স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে আছে বিভিন্ন দেশের অনুষ্ঠান টিভির পর্দায় সরাসরি দেখতে পাই। এই ধরনের স্যাটেলাইট আবহাওয়ার পূর্বাভাস দিতে সক্ষম থেকে। তাছাড়া ভূতাত্ত্বিক জরিপে জিওফিজিক্যাল সার্ভে এবং তেলের খনি আবিষ্কার করতে সহায়তা করে। তার আমরা শিল্প কারখানায় যে বিদ্যুৎ ব্যবহার করে থাকি তা বিভিন্ন প্রকার রূপান্তরের মাধ্যমে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। বৈদ্যুতিক উৎপাদন তার তাপ শক্তিতে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। জলবিদ্যুৎ কেন্দ্রে তার পানির বিভব শক্তিকে এবং যান্ত্রিক শক্তিতে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয়। নিউক্লিয়ার পারমাণবিক বিষয়ক চুলিতে ভীষণ মিথস্ক্রিয়ার ফলে সৃষ্ট নিউক্লিয়ার শক্তি এবং বিদ্যুৎ উৎপাদন করা থাকে, যেগুলো
সহ পদার্থবিজ্ঞানের বিভিন্ন প্রয়োগ তার হচ্ছে প্রযুক্তির ক্ষেত্রে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সুতরাং নিঃসন্দেহে বলা যায় যে পদার্থবিজ্ঞানের প্রযুক্তির জগতে এবং সেই জীবনে বিরাট অবদান রেখেছে। চিকিৎসা বিজ্ঞান, আধুনিক চিকিৎসা বিজ্ঞান মানব জীবন রক্ষাকারী এবং করেছে, এবং পদার্থবিজ্ঞান উদ্ভাবিত নানাবিধ যন্ত্র সঠিক রোগ এবং দীর্ঘদিন অবদান রেখে চলেছে। উদাহরণস্বরূপ এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, তারপর সিটি স্ক্যান এবং এমআরআই, তারপর ইসিজি, তারপর অ্যান্ডোস্কোপি, তারপর রেডিওথেরাপি, তারপর ইসিটি, তারপর এনজিওগ্রাফি ও আইসোটোপ ব্যবহার করে চিকিৎসকগণ তারপর মাধ্যম সঠিকভাবে প্রয়োগ করতে সক্ষম হচ্ছে। এক্সরে ও ইসিজি মেশিন দেখানো হলো, তারপর এক্সরে ব্যবহৃত হয়ে থাকে, তারপর ক্যান্সার সহ ছোট রোগের চিকিৎসা এবং রেডিওথেরাপি, তারপর রেডিও আইসোটোপ ব্যবহার হয়ে থাকে। কৃষি বিজ্ঞান প্রযুক্তির মানবসভ্যতার মতোই পুরোনো, তারপর যখন কোনো তার আগে তারপর থেকে এই প্রযুক্তির ব্যবহার চলে আসছে আমাদের দেহে। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খাদ্য প্রযুক্তিতে যেসব উদ্ভিদ এবং প্রাণী সহজভাবে জন্ম এবং বৃদ্ধি পায় এবং মানুষের এক সময় ব্যবহার করছে, তারপর বিভিন্ন উদ্ভিদ গাছের ফল প্রাণীর মাংস এবং খাদ্যরূপে মানুষের গ্রহণ করছে শত শত বছর ধরে। পরবর্তীতে যাযাবর জীবনের অবসান ঘটিয়ে মানুষ যখন খাদ্য উৎপাদন এবং পশুপালন করে, তখনই কৃষি সভ্যতার শুরু। কৃষি পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন হয়েছে দুটো কারণে। এটি হলো উদ্ভিদ বিজ্ঞানের আবিষ্কার করলেন যে কীভাবে উদ্ভিদ সূর্যের আলো থেকে শক্তি নিয়ে এবং মাটি, পানি এবং প্রয়োজনীয় উপাদান নিয়ে খাদ্য উৎপাদন করে। অন্যটি হলো সবুজ এবং উদ্ভিদ জগতের উদ্ভাবন এবং কৃষিকাজের যান্ত্রিকরণ এর ফলে কৃষির ব্যাপক অগ্রগতির ফলে কৃষি বিপ্লব বলা যায়। এই সকল উদ্ভাবিত সকল যন্ত্রপাতি হলো পদার্থবিজ্ঞানের অবদান। তার চিত্র কয়েকটিতে কৃষি যন্ত্রপাতি দেখানো হলো। সাহিত্য সংস্কৃতি, সাহিত্য ও সংস্কৃতি সভ্য জাতিসত্তার এটি উল্লেখযোগ্য সাহিত্য ও সংস্কৃতির চর্চা এবং মানবজাতির সভ্য জাতি হিসেবে প্রতিষ্ঠা করে। এর পদার্থবিজ্ঞান নানাভাবে তার ভূমিকা রেখেছে। সে উদাহরণস্বরূপ বলা যায় যে কবিতা পাঠে শব্দের তীব্রতা বৃদ্ধি করতে এবং মাইক্রোফোনের সাহায্যে কথা বলতে শুরু করে গান বাজনা চর্চা এবং বাদ্যযন্ত্র এবং নানাবিধ পদার্থবিজ্ঞানের উদ্ভাবিত যন্ত্রপাতি ও কলাকৌশল। সমাজবিজ্ঞান পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে বিজ্ঞানীদের বিভিন্ন আবিষ্কার মানব কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। পদার্থবিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক রয়েছে। পদার্থবিজ্ঞানের জগতে যে কোনো আবিষ্কার সমাজে প্রভাবিত করে। পদার্থবিজ্ঞানের যে কোনো প্রযুক্তি এবং জীবনের প্রতিটি স্পর্শ করেছে। পদার্থবিজ্ঞান আবিষ্কার যোগাযোগের জন্য বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে। উদাহরণস্বরূপ টেলিফোন, টেলিগ্রাফ, টেলিপ্রিন্টার, টেলেক্স, ইমেল, তারপর ফ্যাক্স, ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে সারা বিশ্বের সাথে অতি স্বল্প সময়ে তারপরে যোগাযোগ করতে সক্ষম হচ্ছে। রেডিও টেলিভিশন যোগাযোগ ব্যবস্থাকে দ্রুততর করেছে। স্যাটেলাইট টেলিযোগের মাধ্যমে যুগান্তকারী বিপ্লবের সূচনা রয়েছে। বিশ্বের কোথায় কী চলেছে বা ঘটেছে তারপর মুহূর্তের মধ্যে মাইক্রো ইলেকট্রনিক্স, লেজার্স এবং মানবের চিন্তা এবং জীবনযাত্রার মাধ্যমে বড় ধরনের পরিবর্তন সাধন করেছে। দর্শন মানুষের আচরণ ব্যক্তিগত এবং কর্মকাণ্ডের উপর মানুষের প্রকৃতির দাস সে যে আচরণ অন্যের কাছে থেকে পেয়ে থাকে তা অপরের সাথে দ্রুত আচরণ করার চেষ্টা করে। এক্ষেত্রে পদার্থবিজ্ঞানের ভাষা বলা যে প্রতিক্রিয়ারই সমান এবং বিপদ প্রতিক্রিয়া রয়েছে। মানুষের মেধা ও মনে যদি কোনো কারণে থেমে যায় এবং বাধাগ্রস্ত হয়ে থাকে, তাহলে কোনো কর্মকাণ্ডে অন্যভাবে প্রতিবদ্ধ হয়ে থাকে, তার মেধা মনন এবং মননের ঘাটতি থাকে না। এদিক থেকে উক্ত তথ্যটি পদার্থবিজ্ঞান পর্বে নিত্যতা সূত্রের সাথে একাত্ম হয়ে আছে। এভাবে চলমান এবং পদার্থবিজ্ঞানের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। একটা কথা। খেলাধুলা শরীর মনকে সতেজ করা, সুশৃঙ্খলা এবং নিয়মাফিক খেলাধুলায় ক্ষেত্রে সরঞ্জামিত এবং আনুষঙ্গিক দ্রব্যাদি শুধু খেলার মানকে বৃদ্ধি করে না, শারীরিক এবং নানাবিধ সুযোগের সৃষ্টি করে। এবং যেমন ফ্ল্যাশ লাইট ব্যবহার করে রাতে আমরা খেলা উপভোগ করি, সময় নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ধরনের টাইমার ব্যবহার করি, ফলাফল প্রদর্শনের জন্য স্কোরবোর্ড ব্যবহার করি, গতি মাপার জন্য স্পিডোমিটার ব্যবহার করি। এছাড়া খেলাধুলার সাথে সম্পৃক্ত এবং নানা ধরনের পদার্থবিজ্ঞানের সাথে সকল প্রযুক্তি এবং জগৎকে সম্পৃক্ত করেছে। পদার্থবিজ্ঞান স্থান, ভর ও সময়, তার স্পেস টাইম অ্যান্ড ম্যাথস অ্যান্ড ফিজিক্স চিরায়ত বলবিজ্ঞান এবং নিউটনীয় বলবিদ্যা নামে পরিচিত। তারপর সেই বলবিজ্ঞান তিনটি রাশির মাধ্যমে ধারণা করা হয়ে থাকে। এর মাধ্যমে স্থান, সময়কাল এবং ভর ও মাস। স্থান বিজ্ঞানী তারপর নিউটনের মতে স্থান এবং একটি পরম জিনিস যার মধ্যে অবস্থান করে ঠিক বাড়িতে থাকে এবং সম্পর্ক নেয় এবং পরিবেশ থেকে প্রভাবিত হয় না। যেমন কোনো বস্তুর এবং বস্তুর বা জগতের উপর নির্ভরশীল নয়। স্থির অবস্থা পরিবর্তন হওয়া থেকে সময় বা কাল, তারপর নিউটনের মতে প্রকৃতিগতভাবে তারপর এটি পরম রাশি যাহা বাইরের কোনো বস্তুর উপর নির্ভর করে না এবং সে সমভাবে এগিয়ে চলে। সুতরাং সময় সার্বজনীন এবং নিজ হারে এগিয়ে চলে যা বস্তু বা পর্যবেক্ষকের উপর গতিশীল বা নির্ভরশীল নয়। এ থেকে দুটো মন্তব্য করা যায়। পর্যবেক্ষক চলমান বা স্থির যে অবস্থায় থাকুক না কেন, তার দুটো ঘটনার উপর মধ্যবর্তী সময়ে সকল পর্যবেক্ষকের সাথে একই মনে হবে এবং কোনো পর্যবেক্ষকের দুটো ঘটনা একই সাথে হলে পর্যবেক্ষকের সময় তাদের কি তাদের গতি অবস্থা যাই হোক না কেন, ভর তারপর নিউটনীয় বলবিদ্যার সাথে বস্তুর ভর এবং এটি মৌলিক গতি এবং মৌলিক রাশি নির্ভরশীল যা ভরের নির্ধারিত অনুসারে স্বতন্ত্র প্রক্রিয়াধীন, তারপর বস্তু সময়ের ভর এবং ওই প্রতিক্রিয়াধীন, তারপর দুই পদার্থিক বস্তুর ক্রিয়ার তুলনা হয় না। আর এই কারণে পরিবর্তন ঘটে না। তারপর আধুনিক ধারণা বিজ্ঞান আইনস্টাইন পরিমাণ করেছেন যে তারপর সিরাতে পদার্থবিজ্ঞান মৌলিকের তারপর তিনটির সাথে পরিবর্তিত হয়ে থাকে। এর মাধ্যমে রাশি এবং তিনটি বরণ নয়, তারপর স্থান, তারপর গতিশীল এবং ওই বস্তুর মাধ্যমে ছোটো হওয়াকে দৈর্ঘ্য সংশোধন বলে থাকে। গতির সাথে বস্তুর দৈর্ঘ্য সংযোজিত হয়ে থাকে সময় বা কাল, তারপর কোনো ঝড় বা স্থির কাঠামোতে সংঘটিত ঘটনা এবং যুক্ত কাঠামো গতিশীল অন্য কোনো কাঠামো থেকে লক্ষ্য করলে তার যাবে তারপর ঘটনার ব্যবধান বৃদ্ধি পেয়েছে। এই বিষয়টিকে কাল দীর্ঘাম বা সময় প্রসারণ বলা থাকে। গতির ক্ষেত্রে সময় প্রসারণ ঘটে, তারপর ভর বস্তু গতিশীল হলে ভর বৃদ্ধি পায়, তারপর সেই ঘটনা আবেগিকতা এবং অতিজনিত ভর বলা থাকে। মৌলিক এবং প্রাথমিক লব্ধ একক, তারপর ফান্ডামেন্টাল অফ ডাইরেক্ট ইউনিটস।
বিজ্ঞানে অসংখ্য তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে ভৌত জগৎ রয়েছে, তারপরে কিন্তু তারপর হচ্ছে মাধ্যম এককের মাত্রা হিসেবে দুইটি মাত্রায় মাধ্যম হচ্ছে প্রকাশ করা হয়েছে, যথা হচ্ছে মৌলিক এবং হচ্ছে প্রাথমিক একক ফান্ডামেন্টাল ইউনিটস লব্ধ এবং হচ্ছে যৌগিক একক, তারপর হচ্ছে টেরাপ ইউনিট, তারপর হচ্ছে ব্যবহারিক ক্ষেত্রে প্র্যাকটিক্যাল ইউনিট, তারপর হচ্ছে যে সকল মাধ্যমে হচ্ছে এককের মাধ্যমে হচ্ছে নির্ভর করেন একেবারে সম্পর্কশূন্য এবং স্বাধীনভাবে মৌলিক বা হচ্ছে প্রাথমিক একক বলে। তারপর হচ্ছে যেমন দৈর্ঘ্য ভর এবং হচ্ছে অন্যান্য ভরের এককের উপর নির্ভর করে না, যেমন হচ্ছে দৈর্ঘ্যের ভর এবং হচ্ছে ভরের একক এবং সময়ের একক মৌলিক এককের ভিত্তির উপরে তারপর হচ্ছে গঠন করা হয়ে থাকে। মৌলিক একক এবং হচ্ছে একক লব্ধ এবং মাধ্যম হচ্ছে মৌলিক একক বদলা হয় থাকে। উদাহরণস্বরূপ ক্ষেত্রের মাত্রে দৈর্ঘ্যকে তার হচ্ছে উপস্থিত দিয়ে গুণ করতে হয়, যেমন হচ্ছে মিটার এবং মিটারের হচ্ছে বিশিষ্ট ক্ষেত্রের ক্ষেত্রফল 1 মিটার ইন্টু 1 মিটার, তার হচ্ছে 1 মিটার বোর্ড স্কোয়ার, তার হচ্ছে ক্ষেত্রফল মাপার একক। সুতরাং দেখা যায় যে দৈর্ঘ্যের ক্ষেত্রে জানা থাকলে ক্ষেত্রফল মান পাওয়া যায়। তার জন্য নতুন করে এককের দৈর্ঘ্য ক্ষেত্রফল একক যৌগিক হয়ে থাকে। তেমনি আয়তন বেখা বর্গ এবং হচ্ছে মাধ্যম হচ্ছে একক ক্ষেত্রফল, তার হচ্ছে মৌলিক একক তিনটি হয়ে থাকে। দৈর্ঘ্য একক ইউনিট অফ লেন্থ, বর্ডার একক ইউনিট অফ ম্যাস, ইউনিট অফ টাইম। ওই এককগুলি হবেন সুনির্দিষ্ট সুবিধাজনক এবং পরিবর্তনশীল গরমকালে 1 মিটার হয়ে থাকে, শীত হলে তা 1 মিটারই হবে। সময়ে কিংবা চাপা পরিবর্তন তার উপর পরিবর্তন করে না কোনো মৌলিক এবং প্রাথমিক একক খুব বড় এবং হচ্ছে ছোটো হাওয়া দেওয়া ব্যবহারকারী অনুপযোগী হয়ে থাকে। এই সকল ক্ষেত্রে উপগণিতক এবং চাপা মাল্টিপার্স এবং গণিতক একক হিসেবে ব্যবহার করা থাকে। কোনো ক্ষেত্রে সুবিধাজনক এবং হচ্ছে নতুন একক হয়ে থাকে। তার জন্য মাধ্যমে হচ্ছে ব্যবহারিক একক যেমন আছে কিলোমিটার, মাইক্রন ইত্যাদি। তার হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুসারে হচ্ছে ভর, সময় এবং মহাজগতের উপর স্থান হতে সমান হতে হবে। শূন্য মাধ্যমে আছে আলোকে 1 বছরের যে দূরত্ব দীর্ঘ আলোক বর্ষ বলে, এর মাধ্যমে হচ্ছে দীর্ঘ মাত্রা এবং হচ্ছে আলোক বর্ষ। প্রাথমিক একক লেখার পদ্ধতি 1960 সালে আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত এবং একক এবং সংখ্যা এবং লেখার মাধ্যমে হচ্ছে নিম্নে উল্লেখ করা হলো। এক বচনে তার হচ্ছে একক বচনে লিখতে হবে, যথা কিলোমিটার, কিন্তু কিলোমিটার সেকেন্ড নয়। এককের সাথে ফুলস্টপ দেওয়ার জন্য কিলোমিটার এবং কিলোমিটার নয়, তার হচ্ছে দশমিক চিহ্ন, তার হচ্ছে 1.9 হবে, অনেক 1.9 এভাবে লেখে। দীর্ঘ সংখ্যা বাড়ছে, তার হচ্ছে দশমিক স্থান আরম্ভ করে ডানে বামে, তার হচ্ছে 3টি করে সংখ্যা লিখতে হবে অশুদ্ধ। তার হচ্ছে একক লেখার সময় প্রচুর মতো বিভক্তির জন্য এবং নিউটন পার মিটার স্কয়ার, তার হচ্ছে একবার মাত্রা ব্যবহার করা যাবে, তবে তা না করে ফলে নিউটন পার মিটার স্কয়ার লেখা উচিত। এককের দশমাংশ নিম্নভাবে লিখতে হবে, ডিসি 10⁻1 ডিসি, তার হচ্ছে সেন্টি 10⁻2 সেন্টি। তো সাধারণত এককে তার হচ্ছে মিনিটে, ঘন্টা, দিন, তার হচ্ছে শত, মাসে এবং হচ্ছে বিজ্ঞানীদের সঠিক পরিমাপে একক ধরনের ব্যবহার করা উচিত। এককের পদ্ধতি সিস্টেম অফ ইউনিটস। উপরের তার হচ্ছে 3টি এবং হচ্ছে 3টি এবং হচ্ছে শাখার প্রয়োজন অনুসারে প্রমাণ রাশি এবং হচ্ছে প্রমাণের রাশি 2টি পদ্ধতি প্রচলিত রয়েছে। পদ্ধতিগুলি নিম্ন আলোচনা করা হয় সেন্টিমিটার এবং গ্রাম পদ্ধতিতে এবং হচ্ছে ফ্রেঞ্চ পদ্ধতি, গ্রামার সেকেন্ড এবং হচ্ছে সিস্টেম অফ মেট্রিকে, সিস্টেম অফ ফ্রেঞ্চ। এই পদ্ধতিতে সিজিএস এবং হচ্ছে সেমি সেকেন্ড বলা থেকে সি অক্ষরটাই বোঝানো হচ্ছে সেন্টিমিটার দৈর্ঘ্যের একক এবং জি বলতে হচ্ছে গ্রাম এককের পদ্ধতি, এসে হচ্ছে সেকেন্ডের সময় একক, তারপর হচ্ছে মাধ্যম পদ্ধতি দৈর্ঘ্য একক সেন্টিমিটার এবং মাধ্যম হচ্ছে সময় একক সেকেন্ড। এই পদ্ধতিতে দশমিক সেকেন্ড বলা থেকে মিটার, কিলোগ্রাম সেকেন্ড পদ্ধতি মিটার সেকেন্ড সিস্টেম, তারপর সেই পদ্ধতিতে তারপর সংক্ষেপে এম গেস পদ্ধতি বলা থাকে। এখানে আছে এম বলতে হচ্ছে মিটার, দৈর্ঘ্য একক কে হচ্ছে কিলোগ্রাম, তারপর হচ্ছে বড় একক, তারপর সেই হচ্ছে সেকেন্ডের একক, তারপর সেই পদ্ধতিতে একক এবং ভরের একক হচ্ছে কিলোমিটার এবং সময় একক হচ্ছে সেকেন্ড। আন্তর্জাতিক পদ্ধতিতে এসআই একক, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট এসআই একক বলা সেটা, তারপর ভিন্ন ভিন্ন ক্ষেত্রে প্রচলিত রয়েছে পিএসএ এবং কোথাও সিজিএস পদ্ধতিতে, এমকেএস পদ্ধতিতে, তারপর বৈষম্যের জন্য বাস্তব ক্ষেত্রে অসুবিধা হয়ে থাকে। এর মাধ্যমে দূর করার জন্য বিশ্বের বিভিন্ন বিজ্ঞানীরা পরিমাপের ভূরক্ত 3টি পদ্ধতি ছাড়াও 1960 সালে পরিমাপের জন্য একটি নতুন পদ্ধতি একে আন্তর্জাতিক পদ্ধতি এসআই বলা থেকে পূর্বের এমকেএস পদ্ধতির সাথে প্রমাণ রাশি এবং উহার একক যোগ করে এই পদ্ধতি যোগ করা থেকে এই পদ্ধতি মাধ্যমে হচ্ছে 19 রাশি এবং হচ্ছে নিচের তালিকা উল্লেখ করা হলো। এই পদ্ধতির সর্বমোট 9টি রাশি রয়েছে। ক্রমিক নাম্বার 1 রাশি দৈর্ঘ্য, তারপর একক হচ্ছে মিটার, তারপর এককের দৈর্ঘ্য হচ্ছে মিটার, ভর ভর কিলোগ্রাম, কেজি, তারপর হচ্ছে সময় সেকেন্ড এস, তারপর তাপমাত্রা কেলভিন কে, বিদ্যুৎ মাত্রা অ্যাম্পিয়ার এ, কোণ রেডিয়ান রেড, তারপর হচ্ছে কোণ ত্রিমাত্রিক ইস রেডিয়ান স্টার, তারপর হচ্ছে দ্বিগুণ মাত্রা হচ্ছে ক্যান্ডেলা সিডি, তারপর হচ্ছে পথের পরিমাণ মোল, তারপর হচ্ছে পানি প্রধান যোগ হচ্ছে 9টি মূলের সাহায্যে বস্তুর পরিমাপের জন্য বিশেষ সর্বপ্রকার একক পাওয়া যায়। এর মাধ্যমে হচ্ছে লব্ধ একক এবং প্রতীকের জন্য বর্ণিত হলো। তারপর হচ্ছে ক্রমিক সংখ্যা রাশি একক। বল নিউটন, তারপর হচ্ছে শক্তি জুল, তারপর হচ্ছে ক্ষমতা ওয়াট, তারপর হচ্ছে তড়িৎদান কুলম্ব, তারপর হচ্ছে তড়িৎদান ওম, তারপর হচ্ছে বৈদ্যুতিক বিভব ভোল্টা ভি, তারপর হচ্ছে কম্পাঙ্ক হার্টজ এই যে এমকেএসের পদ্ধতিতে হচ্ছে পরিমাপের পূর্ববর্তী ছাড়াও হচ্ছে বলবিদ্যা এবং হচ্ছে চুম্বকের সমষ্টিগত প্রয়োজনে আরেকটি নতুন ধাপের প্রয়োজন হয়ে থাকে এবং মিটার এবং হচ্ছে কিলোগ্রাম, তারপর হচ্ছে সেকেন্ড এম্পিয়ার পদ্ধতি এমকেএসে বলা থেকে এমকেএসের পদ্ধতি বলা থেকে সুসংগত পদ্ধতি এবং 4টি প্রমাণ নিয়ে গঠিত, যথা হচ্ছে
দৈর্ঘ্য মিটার এবং হচ্ছে পাওয়ার কেজি, তারপর হচ্ছে সময় সেকেন্ড, তারপর হচ্ছে বিদ্যুৎ প্রবাহ মাত্রা এম্পিয়ার এ। মৌলিক একক সময় এবং হচ্ছে গণিত একক এবং উপগণিত একক আমরা জানি যে মৌলিক একক সময় তিনটি হয়ে থাকে, দৈর্ঘ্য একক, ভরের একক, সময় একক। দৈর্ঘ্য একক সিজিএস মাধ্যমে হচ্ছে একক মিটার হচ্ছে 90 ভাগ প্লাটিনাম এবং হচ্ছে 10 ভাগ ইউরেনিয়াম মিশ্রণ করে দুটি নির্দিষ্ট দাগের মধ্যবর্তী আন্তর্জাতিক মিটারে ইন্টারন্যাশনাল প্রোটোটাইপের মিটার বলা থেকে আন্তর্জাতিক এবং হচ্ছে সংলগ্ন চালায়, তার হচ্ছে রক্ষিত আছে এবং মাধ্যমে হচ্ছে বল বৃদ্ধি তার হচ্ছে হয়ে থাকে, সেজন্য 0 ডিগ্রি সেলসিয়াস, তার মাধ্যমে হচ্ছে 100 ডিগ্রি 100 ভাগে তার হচ্ছে সেন্টিমিটার বলা থেকে সময় সংখ্যা। একম লিমিটার তা হচ্ছে 1 সেন্টিমিটার, তা হচ্ছে 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 ডেসিমিটার ডেমি, তারপর হচ্ছে 1 ডেসিমিটার ইজ ইকুয়াল টু 1 মিটার, তা হচ্ছে 110 মিটার ইজ ইকুয়াল টু ডেকামিটার, তা হচ্ছে ডেকামিটার ইজ ইকুয়াল টু 1 হেক্টোমিটার, তা হচ্ছে 1 হেক্টোমিটার ইজ ইকুয়াল টু 1 কিলোমিটার, তা হচ্ছে 10 কিলোমিটার ইজ ইকুয়াল টু মিডিয়ামি, তা হচ্ছে অন্যান্য ছোটো বড় একক 1 এক্সট্রা ইউনিট ইজ ইকুয়াল টু 10⁻11, তা হচ্ছে 10⁻13, 1 এক্সট্রা ইজ ইকুয়াল টু 10⁻8, 10মিলিমাইক্রন হচ্ছে 10⁻7, 10⁻9, তারপর হচ্ছে মাইক্রন হচ্ছে মাইক্রোমিটার 10⁻4, 10⁻6, তারপর হচ্ছে মেগামিটার 10�8, 10⁻6 মাইক্রোমিটার, তারপর হচ্ছে astronomical এই ইউজ করবো 1.495 10 দ্বারা এটা 9.2 এটা 9 হচ্ছে 10⁻7 মাইল, তারপর হচ্ছে একালকে ইয়ে, তারপর হচ্ছে 1 বছর আলোকের অতিক্রান্ত দ্রুত 9.42 ইন্টু 10⁻15, তারপর হচ্ছে 9.42 ইন্টু 10⁻12, তার হচ্ছে কিলোমিটার, তার হচ্ছে পার সেকেন্ড 3.26 আলোকবর্ষ ইকুয়াল টু 3.0283 ইন্টু 10⁻16 মিটার, তার হচ্ছে 1 একক এম ইউজ করবো 1.6 ইন্টু 10⁻27 কিলোগ্রাম। এখানে এককের উপগণিতক কয়টি উপসর্গের অর্থ: ডেসি ডি 10⁻1, সেন্টি 10⁻2, মিলি হচ্ছে 10⁻3 এম, মাইক্রো হচ্ছে মিউ 10⁻6 নিযুতাংশ, তার হচ্ছে ন্যানো হচ্ছে 10⁻9 অংশ, তার হচ্ছে পিকে হচ্ছে 10⁻12, ফেন্টো হচ্ছে 10⁻পিটি, অটো হচ্ছে 10⁻18। তা হচ্ছে এককের গুণিতন হচ্ছে ডেকা হচ্ছে 10⁻1, হেক্টো হচ্ছে 10⁻2, তার হচ্ছে কিলো হচ্ছে 10⁻3, তার হচ্ছে মিডিয়া হচ্ছে 10⁻4, তার হচ্ছে মেগা হচ্ছে 10⁻6 এবং হচ্ছে গিগা হচ্ছে 10⁻9, টেরা হচ্ছে 10⁻12, পেটা হচ্ছে 10⁻15, এক্সা হচ্ছে 10⁻18। মৌলিক একক ও লব্ধ মাত্রা এবং মাত্রা সমীকরণ। মাত্রা তা হচ্ছে আমরা পূর্বে জেনেছি যে উৎপত্তি অনুসারে দুই প্রকার এবং হচ্ছে মৌলিক রাশি এবং হচ্ছে অপরটি হচ্ছে যৌগিক রাশি। আমরা জানি যে সকল রাশি এবং হচ্ছে রাশির উপর নির্ভর করেন তাদেরকে মৌলিক রাশি বলা থেকে আমরা করবো যে মাত্রা বলতে কি বোঝানো থেকে কোনো রাশির নিম্নলিখিত কোনো একটি সংখ্যা দেওয়া যেতে পারে, কোনো একটি রাশি এবং হচ্ছে মৌলিক এবং হচ্ছে যে সংখ্যা ব্যবহার করে থাকে উত্তর রাশিকে মাত্রা বলা থেকে। উদাহরণস্বরূপ হচ্ছে দৈর্ঘ্য একটি রাশি, তার হচ্ছে ফুট বা সেন্টিমিটার, তার হচ্ছে মৌলিক একক দৈর্ঘ্য বা মৌলিক এককে সম্পর্কে এল দ্বারা প্রকাশ করে থাকে। এল দৈর্ঘ্য হচ্ছে ফুট সেন্টিমিটার এবং হচ্ছে এর দৈর্ঘ্য এবং হচ্ছে এল দৈর্ঘ্য এবং হচ্ছে এর মাধ্যমে হচ্ছে যোগাযোগ সূত্রের মাধ্যমে হচ্ছে এর ঘটে, তার হচ্ছে এর মাধ্যমে হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, তার হচ্ছে কোনো একটি রাশির মাত্রা এবং হচ্ছে এর মাধ্যমে হচ্ছে সম্পর্ক স্থাপন করে কোনো একটি লব্ধ এবং হচ্ছে মাধ্যমে হচ্ছে ঘাতে উন্নত করে ঘাতকে লব্ধ এককে মাত্রা বলা থেকে। মাত্রা সংখ্যা ডাইমেনশনাল ইকুয়েশন, তার হচ্ছে মাঝামাঝি তিনটি মৌলিক রাশি হলো দৈর্ঘ্য, ভর, সময় এবং হচ্ছে এল এম টি, তার হচ্ছে দৈর্ঘ্য এল এবং হচ্ছে এল মাত্রিক রাশি ক্ষেত্রফল টি এল স্কয়ার ইকুয়াল টু ক্ষেত্রফল মাত্রা 2 এল, তারপর হচ্ছে আয়তন মাত্রা হচ্ছে দৈর্ঘ্য এল কিউব, তার হচ্ছে আয়তন হলো 3 এবং এল মাত্রা রাশি এল স্কয়ার, তার হচ্ছে এল কিউব মাত্রা সমীকরণ বলা থেকে মাত্রা সমীকরণ নিম্নরূপ দেওয়া যেতে পারে। যে সমীকরণ মৌলিক রাশি এবং হচ্ছে লব্ধ সমীকরণের সম্পর্কিত মাত্রা সমীকরণ বলা থেকে। তারপর যে মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা পদার্থবিজ্ঞানের সমীকরণের জন্য গুরুত্ব অপরিসীম হতে নিম্নের ভূমিকা এবং পর্যন্ত উল্লেখ করা হলো। এক পদ্ধতির এককে তার জন্য পদ্ধতির এককে রূপান্তর করা যায়, তার হচ্ছে সমীকরণের নির্ভরতা যাচাই করা হয়। বিভিন্ন রাশিটা সমীকরণ না দেখা যায়, তার হচ্ছে কোনো ভৌত রাশির এবং এককে নির্ভর করা যায়। কোনো ভৌত রাশির সমাধান করা যায় সম্ভাত্রিক নীতি, প্রিন্সিপাল অফ ডাইমেনশন হোমোজেনিটি, তার হচ্ছে মাঝামাঝি দুটি এবং হচ্ছে মাঝামাঝি অভিন্ন এবং সমমাত্রিক নীতি, তারপর হচ্ছে মাত্রিক এবং হচ্ছে সমতলীয়, তার হচ্ছে একক খন্ড, তার হচ্ছে অনুযায়ী তার হচ্ছে থিটা যেগুলো বিদ্যুৎ চাপ বা ব্যস্ত, তার হচ্ছে মাত্রা এবং তার হচ্ছে দৈর্ঘ্য মাত্রা, তার হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু এল বাই এল ইজ ইকুয়াল টু 1, তার হচ্ছে সমতলীয় গতি এবং হচ্ছে মাত্রাহীন রাশি। ভৌত রাশির মাত্রা এবং হচ্ছে পদ্ধতি এবং মাধ্যমে হচ্ছে রূপান্তর।